কাল মন্ত্রী এমপিদের শপথের জন্য প্রস্তুতি সম্পন্ন। সংসদের দক্ষিণ প্লাজায় ব্যতিক্রমী আয়োজন, সৌহার্দ্য বিনিময়ে এবার ইসলামী আন্দোলনের আমিরের বাসায় তারেক রহমান। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ, দল মত নির্বিশেষে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান। আর যেটি হলো গণতন্ত্রের সৌন্দর্য। যারা জয়ী হয়েছেন তারা মোট ভোটের প্রায় অর্ধেক পেয়েছেন, যারা জয়ী হতে পারেননি তারাও মোট ভোটের অর্ধেক পেয়েছেন। বিএনপির গুলশান কার্যালয় ঘিরে আজও উৎসবের আমেজ। মন্ত্রিসভা নিয়ে নানা আলোচনা, বিরোধীদের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতারা। নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। নতুন প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী ঠিক হবে সরকারি বাসভবন, জানালেন উপদেষ্টা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য প্রস্তুত 37টি বাড়ি। নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে রাজধানীতে 11 দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ। নোট অব ডিসেন্ট ছাড়াই পাশ করার শর্তে জুলাই সনদে সই করল এনসিপি। এবারের নির্বাচন মোটামুটিভাবে নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক বলল টিআইবি। নতুন এমপিদের 236 জনই কোটিপতি। দর্শক, এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ তার ভোটাধিকার ফিরে পেয়েছে, এমনটাই মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাতে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি দল মত নির্বিশেষে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান। বলেন, জুলাই অভ্যুত্থানের পর প্রাতিষ্ঠানিক সংস্কারের যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার বেশিরভাগ শেষ হয়েছে। জানিয়েছেন, গুম খুনসহ মানবাধিকার লঙ্ঘনের সংস্কৃতি আর যেন না ফেরে সে ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সরকার। অভ্যুত্থান পরবর্তী সময়ে দায়িত্ব পালনের জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ সময় জুলাই সনদকে অন্তর্বর্তী সরকারের প্রধান অর্জন বলে দাবি করেছেন তিনি। অর্থনৈতিক সংস্কারের ব্যাপারে সরকারের কার্যক্রম তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় অর্জন জুলাই সনদ, যার ভিত্তিতে গণভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা তা বাস্তবায়নের সিদ্ধান্ত দিয়েছে দেশের মানুষ। জুলাই সনদের বাস্তবায়ন হলে ফেসিবাদ ফিরে আসার পথগুলো চিরতরে বন্ধ হয়ে যাবে। আশা করব এটা নির্ধারিত সময় সীমার মধ্যেই বাস্তবায়ন হবে। অন্তর্বর্তী সরকারের ছোট বড় ভালো মন্দ অনেক কথা ভুলে গেলেও জুলাই সনদের কথা জাতি কখনো ভুলবে না। নতুন সরকারের শপথ অনুষ্ঠান ঘিরে সংসদ ভবনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকাল 2 ভাগে হবে শপথ অনুষ্ঠান। সকালে সংসদের ভেতরে শপথ কক্ষে নতুন এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা শপথ নেবেন, আর বিকেলে দক্ষিণ প্লাজায় শপথ নেবেন মন্ত্রিসভার সদস্যরা। ধুয়ে মুছে পরিষ্কার করা হচ্ছে এমপিদের থাকার জায়গা, ন্যাম ভবনও। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, নবীন প্রবীণদের সমন্বয়ে হবে নতুন মন্ত্রিসভা। 1.5 বছর পর প্রাণ ফিরছে সংসদ ভবন এলাকায়। চলছে শপথ অনুষ্ঠানের মহড়া। সোমবার সকাল থেকে নানা কর্মযজ্ঞ সেখানে। সংসদের ভেতরে সকাল 10টায় অনুষ্ঠিত হবে নতুন এমপিদের শপথ অনুষ্ঠান। চলবে কয়েকটি ধাপে। বিভিন্ন দল ও স্বতন্ত্র এমপিদের শপথ আলাদাভাবে। এরপর শপথ বইয়ে স্বাক্ষর করবেন তারা। সেখানে থাকবে না কোনো অতিথি। দক্ষিণ প্লাজায় উন্মুক্ত স্থানে বানানো হচ্ছে শপথ অনুষ্ঠানের প্যান্ডেল। বসবেন 3500 অতিথি। বিকেলে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এখানে। নতুন সরকারের মন্ত্রিসভার শপথ সাধারণত বঙ্গভবনে হলেও এবার তা হচ্ছে সংসদে। সকালে সংসদ সদস্যদের শপথ হবে। একটা তো তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন, তার পরবর্তীকালে সংস্কার সেটার জন্য শপথ নেবেন, এবং বিকেলে যে মন্ত্রিসভার শপথ হবে। দুপুরে সংসদ ভবন এলাকায় যান বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী আনি। জানান, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের অনেক সদস্য। জনগণের সরকার, জনগণের সামনেই উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠান হবে, এটা তো হতেই পারে। 13টি দেশ ইতিমধ্যে তাদের প্রতিনিধি আসবেন। কোনো
দেশের প্রধানমন্ত্রী আসবেন, কোনো দেশের পররাষ্ট্রমন্ত্রী আসবেন, স্পিকার মহোদয়রা আসবেন এবং অন্যান্য যারা আছেন ডেলিগেট হিসাবে তারা অংশগ্রহণ করবেন। এদিকে নতুন এমপিদের থাকার জন্য সংস্কার করা হয়েছে ন্যাম ভবন। ১.৫ বছর একেবারে ভুতুড়ে অবস্থায় ছিল এই এলাকা। এদিন দুপুরে রাওয়া ক্লাবে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতাউল গনি ওসমানীর ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ। সম্ভাব্য মন্ত্রিসভা নিয়ে কথা বলেন তিনি। দুর্নীতি নিয়ে যাদের কোনো বদনাম নাই এ ধরনের ব্যক্তিরাই মন্ত্রিসভায় স্থান পাবেন, যাদের দক্ষতা আছে, জনগণের মধ্যে জনপ্রিয়তা আছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে যারা কখনোই কোনো আপোষ করে না, এই ধরনের ব্যক্তিরা মন্ত্রিসভায় থাকবেন বলে আমি আশা করছি। তারেক রহমানের বিরোধী দলের বাসায় যাওয়ার প্রসঙ্গ টেনে মেজর হাফিজ বলেন, এমন উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে সুবাতাস বয়ে এনেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের সাথে দেখা করে সবাইকে নিয়ে একসাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সাক্ষাতের পর ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, নতুন সরকারের সব ভালো কাজে সহযোগিতা করবে তার দল। তবে দেশ ও ইসলাম বিরোধী পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিবাদও জানানো হবে। জানান, কোনো ধরনের প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার আগে আলোচনার আহ্বান জানিয়ে গেছেন তারেক রহমান। সোমবার সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সাথে দেখা করতে তার বাসায় যান বিএনপি চেয়ারম্যান ও ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারেক রহমান বাড়ি পৌঁছালে তাকে স্বাগত জানান ইসলামী আন্দোলনের আমির সহ দলের শীর্ষ নেতারা। প্রায় ৪৫ মিনিটের বৈঠকে সাম্প্রতিক নানা বিষয়ে কথা হয় দুই দলের শীর্ষ নেতার। এ সময় তারেক রহমানকে দেখতে বাড়ির সামনে জড়ো হয় স্থানীয় বাসিন্দারা। শিশু থেকে বয়স্ক অনেককেই দেখা যায় ফুল হাতে অপেক্ষা করতে। এই কালচারটা এটা কিন্তু এর আগে আমরা কখনো দেখিনি, তো এটা একদমই নতুন একটা বিষয় এবং আমি মনে করি যে এটা আরো সবাইকে একটা সম্মিলিত করতে বা একসাথে করতে একটা হেল্প করবে। আমাদের বাসভবনে এসেছেন, এটা নিয়ে আমরা সবাই খুব উৎফুল্ল। সে যেভাবে সবার সাথে দেখা করতেছে এই জিনিসটা আমাদের কাছে একটা অসাধারণ একটা মনে হয়েছে, মানে একটা আলাদা কিছু। আগামীতে উনার পরবর্তীতে যদি কেউ প্রধানমন্ত্রী হয় আমরা এই মেসেজটাই দেখতে চাই। আমিরের বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় অপেক্ষমানদের হতাশ করেননি তারেক রহমান, তবে কথা বলেননি গণমাধ্যমের সাথে। পরে ইসলামী আন্দোলনের আমির জানান, সবাইকে নিয়ে একতাবদ্ধ থেকে কাজ করতে চান তারেক রহমান। তার সব ভালো কাজে সহযোগিতার আশ্বাসও দিয়েছেন তিনি। তবে দেশ ও ইসলাম বিরোধী কোনো কিছু করা হলে প্রতিবাদ জানাবে ইসলামী আন্দোলন। আমরা বলেছি আমরা ভালো কাজের ব্যাপারে আমরা আপনাদের সাথে থাকব এবং আপনাদের সাথে সহযোগিতাও থাকব, কিন্তু কোনো সিদ্ধান্ত যদি আপনাদের দেশের বিরুদ্ধে হয়, ইসলামের বিরুদ্ধে হয়, তাহলে সেখানে কিন্তু আমরা নিয়মতান্ত্রিক প্রতিবাদ করব। তখন তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতিবাদ করবেন, কথা ঠিক আছে, কিন্তু একটু আলোচনা করে যদি সেটা আমরা ওখানে সমাধান করতে না পারি তখন তো আপনারা করবেন। দলটির মুখপাত্র জানান, মত আর চিন্তার পার্থক্য থাকলেও দেশের স্বার্থে এক থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে বৈঠকে। জাতীয় ইন্টারেস্টে আমাদের জাতীয় ঐক্য গড়ে। সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথে বিএনপি যোগ দিবে কিনা তা নিয়ে এখনও দ্বিধা কাটেনি। সকালে গুলশানে দলের চেয়ারম্যানের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বিদ্যমান সংবিধানে প্রধান নির্বাচন কমিশনারের সংবিধান সংস্কার পরিষদকে শপথ পড়ানোর কোনো এখতিয়ারই নেই। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের প্রতিটি সেক্টরই ভেঙে পড়েছে, নতুন সরকারকে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সোমবার বেলা দুপুর ১টার দিকে গুলশান কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে দিনের শুরু থেকেই আনাগোনা বাড়তে থাকে দলের নবনির্বাচিত সংসদ সদস্যদের। পরস্পরকে ফুলেল শুভেচ্ছা আর অভিনন্দনে সিক্ত করেন দীর্ঘদিন ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকা নেতাকর্মীরা। শুধুমাত্র বিরোধিতার কারণে বিরোধিতা নয়, কনস্ট্রাকটিভ বিরোধিতা অবশ্যই প্রয়োজন আছে। আমরা অনেক হয়েছে, অনেক, একদম মানে এনাফ ইজ এনাফ। আমরা শুধু আন্দোলন সেটা না, এটা অবশ্যই বিরোধী দল সমালোচনা করবে, গঠনমূলক সমালোচনা করবে, সরকারের ভুল ধরিয়ে দিবে। দায়িত্বটা আসলে অনেক এটা বাড়তি দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব। ওই এলাকার মানুষ সবসময় ম্যাডামের কাছে অনেক প্রত্যাশা ছিল, আর দীর্ঘদিন ওই এলাকায় কোনো উন্নয়ন হয় নাই, শুধু ম্যাডামের এলাকা বিদায়ী ওখানে কাজ করে নাই। আপনারা সবাই দোয়া করলে ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে মানুষের ওনার প্রতি যে প্রত্যাশা ছিল
এবং ওনার যে অসমাপ্ত কাজগুলো ছিল ইনশাল্লাহ আমরা একটা করবো ইনশাল্লাহ। কার্যালয়ে আসেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা। পরে জানানো হয় মঙ্গলবার শপথ গ্রহণ শেষে সংসদীয় দলের সভা ডেকেছে বিএনপি, যেখানে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সংসদ নেতা হিসেবে নির্ধারিত হবেন বলে আশা প্রকাশ করা হয়। জানানো হয় সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ প্রসঙ্গেও নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের তৃতীয় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। আমরা চাই যে ঐক্যবদ্ধভাবে দেশটাকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। সব কিছুর বিষয়ে চ্যালেঞ্জ আছে, সুতরাং চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। জনগণের যে আস্থা আমাদের উপর রেখেছে সেই আস্থাটা আমাদের মাথায় থাকবে এবং এটা অনেক বড় আস্থা রেখেছে এবং এটার প্রতি সম্মান রেখে আমরা কাজ করার চেষ্টা করব। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আসেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। মঙ্গলবারের শপথ অনুষ্ঠান নিয়ে পরামর্শ নেন তারেক রহমানের। ওনারা জানিয়েছেন যেগুলো খুঁটিনাটি জানিয়েছেন সেগুলো আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, কেমনে কিভাবে করব সমস্ত কিছু। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। কোথায় থাকবেন বিএনপি নেতৃত্বাধীন নবনির্বাচিত সরকারের সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান? গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন জুলাই জাদুঘরে পরিণত হওয়ায় এ নিয়ে প্রশ্ন রয়েছে। এ অবস্থায় নতুন প্রধানমন্ত্রীর থাকার জন্য প্রস্তুত আছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। সংসদ ভবন চত্বরের স্পিকারের বাসভবনও থাকছে বিকল্প হিসেবে। গণপূর্ত উপদেষ্টা জানিয়েছেন এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের থাকার জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট পতন হয় শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের। ফ্যাসিজমের প্রতীক হিসেবে সেদিন তার সরকারি বাসভবন গণভবন ছাত্র জনতার ক্ষোভের লক্ষ্য হয়েছিল। এরপর অন্তর্বর্তী সরকার গণভবনকে রূপান্তরিত করে জুলাই স্মৃতি জাদুঘরে। এ অবস্থায় প্রশ্ন উঠেছে নতুন নির্বাচিত প্রধানমন্ত্রী কোথায় থাকবেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বলছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাকে নতুন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন হিসেবে প্রস্তুত করা হয়েছে। বিকল্প হিসেবে থাকছে সংসদ ভবন চত্বরে থাকা স্পিকারের বাসভবনও। এক্ষেত্রে সিদ্ধান্ত হবে নতুন প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী। ওনারা যেভাবে চান সেভাবে হবে, জায়গা ওনাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যদি নির্দেশনা পাই তাহলে যমুনাকে আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন হিসেবে প্রস্তুত করতে পারব। যমুনাটা ওইভাবে সিকিউর করা আছে। তবে শুধু যমুনা নয়, নতুন করে প্রধানমন্ত্রীর জন্য একটি আধুনিক ও স্থায়ী সরকারি বাসভবন নির্মাণের পরিকল্পনাও আছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। আন্তর্জাতিক মান বজায় রেখে নিরাপত্তা, প্রশাসনিক সুবিধা ও প্রোটোকল ব্যবস্থাকে এক্ষেত্রে গুরুত্ব দেয়া হচ্ছে। প্রাইম মিনিস্টারের বাসভবন শুধু তো বাসভবন, এটা আমাদের ঐতিহ্য, আমাদের বাংলাদেশের মর্যাদার প্রতীক। এই মর্যাদার প্রতীক যাতে সবচেয়ে মর্যাদাপূর্ণ হয় এবং যে কোনো দেশের প্রধানমন্ত্রীর বাসভবনের সাথে যাতে আমরা পিছিয়ে না থাকি, সেইভাবে তুলনা করেই আমরা একটা পরিকল্পনা করেছি। প্রধানমন্ত্রীর পাশাপাশি নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য বাসভবনও প্রস্তুত করেছে মন্ত্রণালয়। এখন পর্যন্ত আমরা ৩৭টা বাড়ি রেডি করে রেখেছি। মিন্টু রোড, এই হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে প্রয়োজনে আরও কয়েকটা বাড়িও তৈরি করার প্রস্তুতি চলছে। সংসদে বিরোধী দলের নেতার জন্য বাসভবন প্রস্তুত রাখা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার পাশে ২৯ নম্বর ভবনে থাকতে পারবেন বিরোধী দলীয় নেতা। ৯০-এর দশকে এ ভবনটি বরাদ্দ ছিল তৎকালীন বিরোধী নেতাদের জন্য। বিরোধী দলের নেতার বাড়ি এগুলো আমরা প্রস্তুত নিয়ে রেখেছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর মঙ্গলবার বিকেল ৪টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বর্তমানে তিনি থাকছেন গুলশানের ১৯৬ নম্বরের বাসায়। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার নতুন অধ্যায়
সূচিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সরকার চাইলে প্রতিটি ক্ষেত্রে সহযোগিতা করতে 11 দল প্রস্তুত, তবে অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্য সোচ্চার থাকবে বলে জানান জামায়াত আমির। নির্বাচন পরবর্তী সহিংসতা না থামলে আরেকটি জুলাইয়ের হুঁশিয়ারিও দেন নেতারা। এই নির্বাচনের দুটি দিক ছিল। রাজধানীর মগবাজারের আলফালাহ মিলনায়তনে জামাতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মত বিনিময় করেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করা জয়ী প্রার্থীরা অংশ নেন। শুরুতেই জামাত আমির নবনির্বাচিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বলেন, মঙ্গলবারের শপথের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে। সংসদে জনগণের কথা তুলে ধরে সংসদকে প্রাণবন্ত করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন জামাত প্রধান। আমরা দায়িত্বশীল বিরোধী দল হিসাবে আমরা জনগণের সাথেই থাকবো ইনশাআল্লাহ। জনস্বার্থ সংরক্ষণ, দেশের স্বার্থ সংরক্ষণ হবে আমাদের মূল দায়িত্ব। সংসদে একটি কার্যকর এবং গঠনমূলক বিরোধী দল হিসাবে দুনিয়ার সভ্য দেশগুলো যেভাবে দায়িত্ব পালন করে, আমরা সেই কালচারটা, সেই সংস্কৃতিটা সংসদে আমরা দেখতে চাই। দেশের বিভিন্ন স্থানে সহিংসতার প্রতিবাদে বিকালে বিক্ষোভ সমাবেশ করে জামাতে ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। সমাবেশে জোটের শীর্ষ নেতারা বলেন, এই পরিস্থিতি চলতে থাকলে কঠোর জবাব দেওয়া হবে। দুর্ভাগ্যজনকভাবে 12ই ফেব্রুয়ারি মানুষের ব্যালটের অধিকারের সাথে নির্মম তামাশা করা হয়েছে। আমি লন্ডনের মুফতি আর নতুন জালেমকে বলতে চাই, মজলুমরা হারতে জানে না, মজলুমরা কাঁদতে জানে না, মজলুমরা থামতে জানে না। আমরাও থামবো না। কোনো 9-6 চলবে না। সংস্কারে জনগণে যে হাঁ ভোটে ম্যান্ডেট দিয়েছে, দ্রুত বাস্তবায়ন করতে হবে। সমাবেশে জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, গণভোটে জয় পাওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে আরেকটি গণ অভ্যুত্থানের দিকে যাবে দেশ। বিপুল গণভোটে জয়যুক্ত হওয়ার পরে জুলাইয়ের রক্তের সাথে বেইমানি করে জুলাই সনদের ভিত্তিতে নতুন বাংলাদেশে বিদ্যমান রাষ্ট্র সংস্কার করে নতুন রাষ্ট্রের কাঠামো তৈরি করা না হয়, আরেকটি জুলাইয়ের তৈরি হবে। সমাবেশে 11 দলের শীর্ষ নেতারা বক্তব্য শেষে বিক্ষোভ মিছিলে অংশ নেন। বায়তুল মোকাররম উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি প্রেস ক্লাব, মৎস্য ভবন মোড় হয়ে শাহবাগ গিয়ে শেষ হয়।